NIOS DLED solved assignment সম্পূর্ণ বাংলাতে 508 provided by SMDN tutorial. Dear DLED learner, যথারীতি আপনারা 506, 507 এবং 508 এর পার্ট 1 অ্যাসাইনমেন্ট পেয়ে গেছেন। আজকে আমি 508 এর পার্ট 2 অ্যাসাইনমেন্টে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, পিডিএফটা অলরেডি আপলোড করা হয়ে গেছে ইনস্টামোডে। যদি প্রয়োজন পড়ে আপনাদের ভিডিও থেকে আপনি লিখতে পারেন। যদি ভিডিও থেকে লিখতে আপনার অসুবিধা হয় তাহলে পিডিএফটা পারচেজ করে নিতে হবে কিন্তু ইনস্টামোজো থেকে, যেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। তো বাকি রইল 509 এর অ্যাসাইনমেন্ট, সেটাও আমি ধীরে ধীরে দিয়ে দেবো এক দুদিন পরে। তারপর 513 এবং 514 যেগুলো রয়েছে সেগুলো অনেকে চাইছেন, সেগুলো পাবেন। হ্যাঁ, কোয়ালিটি মেটেরিয়ালস আপনারা অবশ্যই পাবেন, সেজন্য আপনাদের অপেক্ষা করতে হবে। সেখান থেকে নিয়ে বিব্রত হবেন না, ধৈর্য ধরুন, অবশ্যই সবটা সলভ পাবেন। তো 508 এর ক্ষেত্রে যেটা হয়েছে, হাতের লেখা একটু বিশ্রী হয়ে গেছিল। যাই হোক, আপনারা কষ্ট করে অনেকেই নিয়েছেন, বুঝতে পারছেন। তাছাড়া আমি তো পড়ে শোনাচ্ছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো সঙ্গে থাকুন, আর ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, অন্যদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন আমি কনফিডেন্স পাবো এবং নতুন আপনাদের জন্য মেটেরিয়াল নিয়ে আসতে সচেষ্ট হব। তো আর কথা বলছি না, আমাদের 508 এর অ্যাসাইনমেন্টের আজকে সেকেন্ড পার্ট যেগুলো রয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 2 এর আনসারগুলো এবং অ্যাসাইনমেন্ট 3 এর আনসারগুলো, সেগুলো দেখে নিচ্ছি। আর দেখে নিচ্ছি অ্যাসাইনমেন্ট 508 এর সেকেন্ড পার্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 2 এবং অ্যাসাইনমেন্ট 3 এর কোয়েশ্চেনগুলোর আনসার। তো অ্যাসাইনমেন্ট যেটা 508 সেটা হচ্ছে লার্নিং আর্ট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশন অ্যাট এলিমেন্টারি লেভেল। তো পার্ট 1 যে ভিডিওটা হয়েছিল, পার্ট 1-এ আমি অ্যাসাইনমেন্ট 1 এর কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 এর আনসারগুলো দেখিয়ে দিয়েছিলাম। বাকি রইল পার্ট 2। পার্ট 2-তে আমি অ্যাসাইনমেন্ট 2 এর কোয়েশ্চেনের আনসার এবং অ্যাসাইনমেন্ট 3 এর কোয়েশ্চেনের আনসারগুলো দেখিয়ে দিচ্ছি। তো অ্যাসাইনমেন্ট 2 এর যেটা আনসার করলাম সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ওয়ার্ক এডুকেশন ইন দ্য লাইট অফ পারপাসফুল অ্যান্ড মিনিংফুল ফিজিক্যাল ওয়ার্ক। উদ্দেশ্যপূর্ণ ও অর্থপূর্ণ শারীরিক কাজের আলোকে কাজের শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। তো আনসার: শিক্ষার আসল উদ্দেশ্য হলো ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও কর্মক্ষমতার বিকাশ ঘটানো, যাতে সে জীবনব্যাপী প্রয়োজনে ব্যবহার করতে পারে। তাই শারীরিক শিক্ষাকে পুঁথিগত শিক্ষার সঙ্গে যুক্ত করা হয়েছে। শারীরিক শিক্ষা বাস্তবিক ব্যবহারিক শিক্ষার এক অবিচ্ছেদ্য অংশ। কাজের শিক্ষা খুবই উদ্দেশ্যপূর্ণ শিক্ষা। দেশের সম্পদ বিকাশে কাজের ভূমিকা সবার উপরে, আর সেই কাজ করার জন্য কাজের শিক্ষা প্রয়োজন। বিদ্যালয় স্তরে লিখিত পরীক্ষার মূল্যায়নের পর শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা করা হয়। এতে শিশুরা নিজেদের তৈরি বিভিন্ন বস্তু তৈরি করে দেয়, যার মাধ্যমে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটে। কর্মশিক্ষার মূল্যায়নে যোগাসন করানো হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের শরীরচর্চার বিষয়ে চেতনা জাগ্রত হয়। সুস্থ স্বাস্থ্যবান সমাজের জন্য চাই সুস্থ স্বাস্থ্যবান জনগণ, আর এসব সম্ভব যোগাসন শরীরচর্চার মাধ্যমেই। কর্মক্ষম মানুষ সমাজের আশীর্বাদ স্বরূপ। মানুষের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য তাই কর্মশিক্ষার প্রয়োজন। কর্মশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর আচরণের পরিবর্তন ঘটে, তাদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের বিকাশ ঘটে। তারপর কর্মশিক্ষার ফলে কি ঘটে সেটা আমি পয়েন্ট ওয়াইজ কিছু দিয়ে দিয়েছি। কয়টা পয়েন্ট লিখলাম এখানে? মোটামুটি 4টা পয়েন্ট ডিসকাশন করা আছে। তো ফার্স্ট যে পয়েন্টটা দেওয়া হলো সেটা হচ্ছে শ্রমের প্রতি মর্যাদাবোধ। কর্মশিক্ষায় আমরা যখন কোনো কর্ম সম্পাদন করি তখন সেই কাজের সম্পর্কে কর্মজীবী মানুষের সম্পর্কে জানতে পারি। কৃষিকাজের মাধ্যমে কৃষকদের, বয়নের কাজের মাধ্যমে তাঁতিদের, মাছ ধরার মাধ্যমে মৎস্যজীবীদের, মাটির পাত্র নির্মাণের মাধ্যমে কুমুরদের, কাঠের কোনো বস্তু তৈরির মাধ্যমে ছুতুরদের কাজ, ধৈর্য, নৈপুণ্য, তাদের দুঃখ কষ্ট, চাওয়া পাওয়া প্রভৃতি উপলব্ধি করতে পারি। সুতরাং কর্মশিক্ষার মধ্য দিয়ে শ্রমের প্রতি আমাদের মর্যাদাবোধ সৃষ্টি হয়। 2. কর্মক্ষমতা বৃদ্ধি। কোনো কাজ প্রথমবার আমরা নিখুঁতভাবে সম্পন্ন করতে পারি না, কিন্তু আগ্রহ বা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা সেটা নিখুঁতভাবে করতে পারি। যখন একাধিকবার কোনো ব্যাপারে প্রচেষ্টা করি তখন অনায়াসে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা সেটা অর্জন করতে সক্ষম হই। 3. দক্ষতা ও ব্যক্তিত্বের বিকাশ। কর্মশিক্ষা ও নিয়মিত কর্মের অনুশীলনের ফলে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, যা ব্যক্তিত্বের বিকাশে সহায়ক। একাগ্রচিত্তে আমাদের অভিপ্রায় কর্ম সম্পাদনের মাধ্যমে সমাজে এক একক পরিচিতি গড়ে তোলা যায়। যেমন কেসি পাল ছাতা নির্মাণের জন্য বিখ্যাত একটি পরিচিতিমূলক নাম। কর্মশিক্ষার মাধ্যমে নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটান উনি। লতা মঙ্গেশকর গানের জন্য, সচিন টেন্ডুলকর ক্রিকেট খেলার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে নিজের দক্ষতার পরিচয় দিয়ে বিশ্ববিখ্যাত হয়েছেন। নাম্বার 4. সুযোগ সৃষ্টি। আমরা কর্মশিক্ষার মাধ্যমে নিজে যে কর্ম করি তা সমাজ তথা দেশের কল্যাণেই কর্ম করি। বর্তমানে দেশের উপযুক্ত কর্মপ্রার্থীর বড়ই অভাব। উপযুক্ত পরিবেশে উপযুক্ত কাজ কর্মক্ষেত্রে অনেক সুযোগ সৃষ্টি করে। দেশের বেকার সমস্যা সমাধানে তাই প্রতিটি জেলায় ITI সেলের মাধ্যমে যুবক যুবতীদের প্রশিক্ষিত করা হচ্ছে, তাদের কর্মক্ষম করে গড়ে তোলা হচ্ছে। তাতে দেশ, সমাজ ও ব্যক্তিগত স্বার্থ রক্ষা হবে।
কর্মশিক্ষা সেজন্য উদ্দেশ্যপূর্ণ এবং অর্থপূর্ণ হওয়া চাই। আমরা যে কাজ করি তার মাধ্যমে যদি সমাজের প্রয়োজন মেটাতে পারি এবং তার কাজের চাহিদা থাকে, তবেই আমাদের কাজ অর্থপূর্ণ হয়েছে বলে বিবেচনা করা যায়। কর্মকে শিক্ষার থেকে বিচ্ছিন্ন করা যায় না, কারণ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সুসংহত কর্ম সম্পাদন করা। মানব কল্যাণে নিজের অর্জিত জ্ঞানকে ব্যবহার করতে পারলে আমাদের কর্ম উদ্দেশ্য সার্থক হবে। শিক্ষা ব্যবস্থাকে সমাজের প্রতিটি ক্ষেত্রে পৌঁছে দেয় কর্ম। সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক প্রতিটি ক্ষেত্রে কর্মই কর্মশিক্ষার বৈশিষ্ট্য। কর্মহীন সমাজের কথা আমরা ভাবতেই পারি না। শিক্ষাকে কর্মে রূপান্তরিত করতে পারলে আমরা এক উজ্জ্বল সম্ভাবনাময় সমাজ গড়তে পারি। সেজন্য কর্মশিক্ষার ভূমিকা অনস্বীকার্য। তো এই কোয়েশ্চনের আনসারটা আমার শেষ হয়ে গেল এই পেজেই। তো আমি আরেকটা আনসার শুরু করব। তো একটা আনসার শুরু করতে গেলে কী হবে, মধ্যিখানে অ্যাটলিস্ট 4টা লাইনের গ্যাপ দিয়ে শুরু করতে হবে। অথবা আপনি নতুন পৃষ্ঠায় পরের আনসারটা শুরু করতে পারেন। তো আমি নতুন পৃষ্ঠায় শুরু করিনি, এই পৃষ্ঠাতেই শুরু করেছি। তো মধ্যিখানে 4টা লাইনের গ্যাপ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে রুল। ওইখানে কোনো কমেন্ট যদি যিনি এক্সামিনার থাকবেন, যদি কোনো কমেন্ট, যদি কোনো রিমার্কস করতে হয়, ওইখানে উনি রিমার্কস করবেন, সেজন্য ওই জায়গাটা ছেড়ে দেবেন। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন দ্য ফলোয়িং স্টেটমেন্ট। টাইমিং অ্যান্ড গ্রুপিং অফ স্টুডেন্টস প্লেজ এ ভাইটাল রোল ইন দ্য ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ ওয়ার্ক এডুকেশন অ্যাক্টিভিটি। কর্মশিক্ষা কার্যক্রমে ছাত্রছাত্রীদের সময় ও দলগতভাবে কাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উক্তিটি ব্যাখ্যা করুন। আনসার, সময় জ্ঞান ও দলগতভাবে কাজ কর্মশিক্ষা কার্যক্রম পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি যথার্থ দল গঠন এবং প্রয়োজনীয় উপযুক্ত সময়ই হচ্ছে সফলতম কর্মশিক্ষা কার্যক্রম সম্পাদনের প্রধান চালিকা শক্তি। শিক্ষার্থীরা যখন নির্দিষ্ট সময় ধরে কোনো কার্যক্রম করে, তখন তাদের মনে অনেক নতুন নতুন চিন্তার উদ্ভব ঘটে। সেই চিন্তাভাবনাকে একটি নির্দিষ্ট আকৃতি প্রদানের জন্য দলগতভাবে কাজ করা প্রয়োজন। নানা মাথার নানা মত মিলে এক ধনাত্মক সৃজনাত্মক চিন্তন বৃদ্ধি পায়, যার মাধ্যমে কোনো কার্যের সার্থক রূপদান সম্ভব। সমবেত খেলা বা বিনোদনমূলক খেলা বলতে আমরা বুঝি পুনরায় সতেজ করা, নতুন শক্তি, উজ্জ্বল্য, তারুণ্য প্রভৃতির আগমন। স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তির সময় উপযোগী সমাজ স্বীকৃত অবসরমূলক কাজে অংশগ্রহণ করা এবং তার থেকে আনন্দ লাভ করাই বিনোদনের উদ্দেশ্য। শিশু শিক্ষার্থীর দলগতভাবে সময় উপযোগী শারীরিক ও মানসিক বিকাশের জন্য বহু বিনোদনমূলক খেলা রয়েছে, যেমন বিড়াল ইঁদুর খেলা। এটি একটি দলগত খেলা। এই খেলায় 40 থেকে 60 জন অংশগ্রহণ করতে পারে। সবাই সারিবদ্ধভাবে কয়েকটি লাইনে দাঁড়াবে। তার মধ্যে দুজনকে ইঁদুর এবং বিড়াল রূপে চিহ্নিত করা হবে। বিড়াল লাইনের আনাচে কানাচে যে কোনো জায়গা দিয়ে পালিয়ে যেতে পারবে, তবে লাইনের প্রত্যেকে হাত ধরে দাঁড়িয়ে থাকবে। ইঁদুর কিন্তু নির্দিষ্ট রাস্তা দিয়ে ভ্রমণ করবে। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা আপনারা প্লিজ কারেকশন করে নেবেন। এই যে 3 নম্বর লাইন থেকে যেখানে লেখা আছে বিড়াল লাইনের আনাচে কানাচে যে কোনো জায়গা দিয়ে পালিয়ে যেতে পারবে, সেটা বিড়াল হবে না, হবে ইঁদুর। অর্থাৎ ইঁদুর লাইনের আনাচে কানাচে যে কোনো জায়গা দিয়ে পালিয়ে যেতে পারবে, তবে লাইনের প্রত্যেকে হাত ধরে দাঁড়িয়ে থাকবে। বিড়াল কিন্তু নির্দিষ্ট রাস্তা দিয়ে ভ্রমণ করবে। বিড়ালের কাজ হলো ইঁদুরকে তাড়া করে ধরা। ইঁদুর ধরার জন্য বিড়ালকে নির্দিষ্ট সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে ইঁদুরকে তাড়া করে বিড়াল ধরবে। একবার ইঁদুর ধরা পড়লে ইঁদুর বিড়াল বদল হবে। খেলার পুরো নিয়মকানুন শিক্ষক মহাশয় বুঝিয়ে দেবেন এবং খেলাটি চলতে থাকবে। এতে দলগতভাবে কাজ ও সময়জ্ঞান থাকা খুবই জরুরি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাত্রছাত্রীকে দাঁড় করে দেওয়া হয়েছে লাইনের মাধ্যমে, লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তারপর ওইখানে একজনকে ইঁদুর করা হলো, একজনকে বিড়াল করা হলো। এই যে ইঁদুর দৌড়চ্ছে, বিড়াল তার পিছন পিছন যাচ্ছে। তো ইঁদুর কিন্তু যে কোনো ওই লাইনের মধ্য দিয়ে যে কোনো ফাঁক দিয়ে চলে যেতে পারবে, কিন্তু বিড়াল নির্দিষ্ট লাইন বরাবর যেতে হবে। এটা একটা খুব মজার খেলা। তো এর মাধ্যমে আপনি কী দলগতভাবে কাজ করার জ্ঞান দিতে পারেন, সময় জ্ঞান দিতে পারেন। একটা নির্দিষ্ট সময় যেহেতু বাউন্ড থাকবে, তো সময় জ্ঞান এবং দলগতভাবে কাজের জ্ঞান দেওয়া যায় এই খেলার মাধ্যমে। তো এই খেলাধুলা বা শারীর শিক্ষার মধ্য দিয়ে শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশ ঘটে। শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বিশেষভাবে প্রয়োজন, যা খেলাধুলার মাধ্যমে হয়ে থাকে। শরীরচর্চার মধ্য দিয়ে শিশুর দেহ ও মনের বিকাশ ও বৃদ্ধি ঘটে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিশুর মধ্যে এক অনাবিল আনন্দ ও সৃজনশীলতার মনোভাব গড়ে ওঠে। শারীর শিক্ষার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। স্নায়ু, মাংসপেশি, হাড়ের সুন্দর সমন্বয় হয়। সতেজ মন ও সুন্দর নিরুক শরীর গড়ে ওঠে। শিশুর স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠার জন্য খেলাভিত্তিক শিক্ষার প্রয়োজন রয়েছে। খেলাভিত্তিক শিক্ষায় শিশুর সামর্থ্য, চাহিদা ও আগ্রহ অনুযায়ী শিক্ষাদান করা যায় বলে শিশুর শারীরিক বৃদ্ধি ও সর্বাঙ্গীন বিকাশ ঘটে। শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের ফলে দৈহিক সক্ষমতা বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি, শারীরিক সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তৎসঙ্গে আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ ইত্যাদি মানসিক কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। প্রতিটি কার্যক্রমের সফলতম সমাপনের জন্য নির্দিষ্ট সময় স্থির করে দিতে হবে। তাছাড়া বছরের কোন সময় কোন ধরনের শারীর শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা যায় তা সম্প্রদায় ও বিদ্যালয় মিলে আলোচনাক্রমে নির্ধারণ করতে হবে। দলগতভাবে কিছু কার্যক্রম শিক্ষার্থীদের বাড়িতে
করার জন্য দেওয়া যেতে পারে, যেমন বিভিন্ন গাছের পাতার সাহায্যে বাঁশি তৈরি করা, উদ্ভিদের শ্রেণীবিভাগ এবং শনাক্তকরণ। এই কার্যক্রমগুলি দলগতভাবে সম্পন্ন করবে খাতা কলমের সাহায্যে। তবে প্রতিটি ক্ষেত্রেই সময় নির্দিষ্ট করে দিতে হবে, অন্যথায় কার্যক্রম সফল হবে না। মানুষ স্বভাবতই হচ্ছে আজ যা করতে চাই তা কাল, কাল যা করবো তা পরশু, এভাবে করে কাজ ফেলে রাখবে। কিন্তু সময় বাধ্যতামূলক হলে ওই সময়ের মধ্যেই শেষ করতে হবে জেনে কাজটি সুসম্পন্ন করবে। তাই কার্যক্রমে সময় জ্ঞান এবং দলগতভাবে কাজ খুবই গুরুত্বপূর্ণ। গেল সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার। তারপর যেটা রইল সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 3 এর একটা কোয়েশ্চেন। তো অ্যাসাইনমেন্ট 3 যে কোয়েশ্চেনে অ্যান্সার করলাম সেটা হচ্ছে ডিফাইন হেলথ অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী স্বাস্থ্যের সংজ্ঞা দিন। ডিসকাস দ্য কি ফ্যাক্টর দ্যাট এফেক্ট হেলথ। কী কী উপাদান স্বাস্থ্যকে প্রভাবিত করে আলোচনা করুন। আনসার, তো সেটা হচ্ছে 10 মার্কসের, তো একটু বড় করে লিখতে হবে, একটু বেশি জায়গা জুড়ে লিখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO অনুযায়ী শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে। সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে মনেতে শারীরিকভাবে সুস্থতার অনুভূতি আসা চাই। সব সময় একটি সদর্থক দৃষ্টিভঙ্গির অধিকারী হওয়া চাই। যিনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন তিনি অবশ্যই খুবই স্বাভাবিকভাবে সামাজিক ও মানসিক চাপগুলি সামলাতে শিখবেন। এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিকে রোগ থেকে মুক্ত থাকতে হবে। প্রত্যহ নিয়ম করে বিভিন্ন ধরনের সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে জল পান, সঙ্গে সঙ্গে উন্নত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যের গুরুত্ব। স্বাস্থ্যের গুরুত্বের কথা আমরা সবাই জানি। রোগ সংক্রমণ থেকে মুক্ত থাকা, পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড, খনিজ, মৌল, ভিটামিন, জল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ প্রাণীজ উপাদান খাদ্য গ্রহণের মাধ্যমে গ্রহণ করে সুস্থ ও সবল থাকা। একদিকে বৃষ্টির জলের সঠিক ব্যবস্থাপনা, অন্যদিকে পরিষ্কার ও বিশুদ্ধ পানীয় জলের যোগান দেওয়া। সামাজিক সংহতি ও সাম্যতা বজায় রাখা। উন্নতমানের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা। মনন, চিন্তন ইত্যাদির উৎকর্ষতা ঘটানো। সু অভ্যাস গড়ে তোলা। সদর্থক ও স্বাস্থ্যসম্মত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। এইগুলো হচ্ছে স্বাস্থ্যের গুরুত্ব। তারপর সামাজিক স্বাস্থ্যের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্যের সম্পর্ক। মানুষ সামাজিক জীব, তাই ব্যক্তি সমাজে বসবাস করে। কোনো ব্যক্তির স্বাস্থ্য বিভিন্ন প্রকার পরিবেশের উপর নির্ভরশীল। এই পরিবেশের মধ্যে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ অন্তর্গত। সামাজিক পরিবেশে আমাদের প্রাকৃতিক পরিবেশ বা ভৌত পরিবেশ কেমন হবে তা ঠিক করে দেয়। গৃহস্থালীয় বিভিন্ন সামাজিক ব্যক্তিগত প্রতিষ্ঠানের আবর্জনা, দূষক, বিভিন্ন জীবাণু প্রভৃতি জলবাহিত বায়ুবাহিত হয়ে অথবা বাহকের মাধ্যমে ছড়িয়ে পড়ে রোগ ছড়ায়, যার কারণে সামাজিক ও সম্প্রদায়গত অস্বাস্থ্য দেখা দেয়। এইসব বহিস্থ ও অন্তস্থ শর্তের প্রভাবে সমাজে বসবাসকারী ব্যক্তি সহজেই রোগ আক্রান্ত হয়ে পড়ে। সুস্থতার লক্ষণ। কোনোরূপ শারীরবৃত্তীয় বা সামাজিক সমস্যা না থাকা, কোনোরূপ মানসিক অসুস্থতা না থাকা, সম্পূর্ণ শারীরিক সুস্থতা ও কোনো সংক্রমণ না থাকা, বংশগত ত্রুটি না থাকা, অকার্যকর জীবনযাপন করা, কোনো শারীরিক বিকৃতি না থাকা, কোনোরূপ মানসিক দুশ্চিন্তা না করা, খাদ্য তালিকায় অসম্পূর্ণতা না থাকা। স্বাস্থ্যকে বিভিন্ন বিষয়ে প্রভাবিত করে নিচে এমন কয়েকটি উপাদানের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। তো আমরা কী লিখলাম? প্রথমে WHO অনুযায়ী স্বাস্থ্যের সংজ্ঞা দিলাম, কিছু ডিসকাশন করলাম, তারপর স্বাস্থ্যের গুরুত্ব লিখলাম, সামাজিক স্বাস্থ্যের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্যের সম্পর্কটা লিখলাম, তারপর সুস্থতার লক্ষণ লিখলাম, তারপর আমরা চলে যাচ্ছি মেইন জায়গাতে, অর্থাৎ স্বাস্থ্যকে যে যে বিষয়ে প্রভাবিত করে সেইগুলো। তো স্বাস্থ্যকে বিভিন্ন বিষয়ে প্রভাবিত করে নিচে এমন কয়েকটি উপাদানের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথম যেটা লিখলাম সেটা হচ্ছে শিক্ষা ও সচেতনতা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর মতে একটি শিক্ষিত সমাজই সুস্থ সমাজ। প্রকৃতপক্ষে স্বাস্থ্য, তার তাৎপর্য, উদ্দেশ্য, লক্ষণ প্রভৃতি জানতে হবে, তবেই আমরা আমাদের ব্যক্তিগত তথা সমাজের স্বাস্থ্য বজায় রাখতে পারব। দেখা যায় গ্রামের দিকে বেশিরভাগ মানুষই অশিক্ষিত এবং সেখানে প্রায়শই বিভিন্ন রোগের দেখা দেয় এবং কখনো কখনো সেটা মহামারীর আকার ধারণ করে। সেজন্য সমাজের সকল স্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা জাগাতে হবে। প্রাকৃতিক পরিবেশ। যেসব অঞ্চলে বায়ু দূষণের প্রভাব বেশি সেখানে দেখা যায় শিশুরা, বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত সমস্যায় জর্জরিত। একটি সুস্থ সমাজের পক্ষে প্রধান অন্তরায় হলো এইসব রোগ। যেসব অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই সেখানে দেখা যায় জল দূষণজনিত রোগ যেমন কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি উপসর্গ দেখা যায়। অতএব সুস্বাস্থ্যের প্রাকৃতিক পরিবেশের উপরও নির্ভরশীল। কাজকর্ম। স্বাস্থ্যের ক্ষেত্রে কাজকর্ম একটি গুণক। কোনো কোনো ব্যক্তি কী কাজের সঙ্গে যুক্ত তার উপরও তার স্বাস্থ্য নির্ভর করে। কয়লা খনিতে যারা কাজ করেন তাদের প্রায়শই শ্বাসের সমস্যা দেখা যায়। যেসব লোক সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাদের চোখে সমস্যা হয়।
যারা রাত জেগে কাজ করেন তাদের পর্যাপ্ত খাওয়া ঘুম না হওয়ায় স্বাস্থ্য ভেঙে যায়। অতএব ব্যক্তির কাজকর্মের উপর তার সুস্বাস্থ্য নির্ভর করে। জীবনশৈলী, ব্যক্তির জীবনশৈলী ব্যক্তির স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। বর্তমানে সিগারেট, ধূমপান, মদ্যপান প্রভৃতি ফ্যাশনে পরিণত হয়েছে। রাতভর পার্টি করে গভীর রাত্রে বাড়ি ফেরা প্রভৃতি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাছাড়া স্মার্টফোনের ব্যবহার ব্যক্তির স্বাস্থ্য প্রধানত চোখের ক্ষতি করে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্যের মধ্যে খুবই নিবিড় সম্পর্ক রয়েছে। যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানেই স্বাস্থ্য, যেখানে নোংরা সেখানেই অস্বাস্থ্য। যারা বস্তিতে নোংরা পরিবেশে বসবাস করেন তাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ এবং তারা প্রায়ই রোগাক্রান্ত হন। বিশেষ করে অপরিচ্ছন্নতা থেকে বিভিন্ন বাহকের মাধ্যমে রোগ জীবাণু ছড়ায়। সেজন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খাবার দাবার, সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন এবং সময়মতো খাবার গ্রহণ করা প্রয়োজন, তবেই স্বাস্থ্য বজায় থাকবে। কখনো কখনো দেখা যায় সবুজ শাকসবজি খাবারের অভাবে চোখে প্রদাহ দেখা দেয়। তখন ডাক্তার শাকসবজি খাবার পরামর্শ দেন, কারণ সবুজ শাকসবজিতে ভিটামিন এ থাকে। ভিটামিন এ এর ঘাটতি হলেই চোখের সমস্যা দেখা যায়। দুধকে সুষম খাদ্য বলা হয় কারণ দুধের মধ্যে অনেক খাদ্যগুণ রয়েছে। শরীর গঠনে, রোগ নিয়ন্ত্রণে, সুস্থতায় তাই যথার্থ পরিমাণ প্রোটিন, শর্করা ও স্নেহ পদার্থ জাতীয় খাবার গ্রহণ করা উচিত। আর্থিক অবস্থা, ব্যক্তির সুস্থতায় ও সুস্বাস্থ্যে তার আর্থিক অবস্থা প্রভাব বিস্তার করে। প্রথমত, আর্থিক দিক দিয়ে অসচ্ছল ব্যক্তি কোনো রোগের চিকিৎসা করতে অসমর্থ। যেখানে নিরোগ শরীর নেই সেখানে স্বাস্থ্য অনেক দূরের কথা। আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি সময়মতো পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন না, সেজন্য বিভিন্ন অপুষ্টিজনিত রোগের শিকার হন। আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি এমন সমস্যাকে মোকাবেলা করতে পারলেও দরিদ্রতম অংশের লোকের জন্য এটা একটা অভিশাপ স্বরূপ। চিকিৎসা ব্যবস্থা, সঠিক চিকিৎসা ব্যবস্থা এবং উপযুক্ত পরিকাঠামোই পারে একটি সুস্থ ও স্বাস্থ্যকর সমাজ গড়তে। যখনই মানুষ অসুস্থ হন তখনই চিকিৎসকের দ্বারস্থ হন। যদি উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকে তবে শীঘ্রই আরোগ্য লাভ করা যায়। সুস্বাস্থ্যের প্রথম শর্তই হচ্ছে রোগমুক্ত শরীর। সেজন্য ব্যক্তি ও সমাজের স্বাস্থ্যে চিকিৎসা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন অনেক উপাদান রয়েছে, যেমন লিঙ্গ, অনাক্রম্যতা, বংশগত কারণ, অনুশীলন, শরীরচর্চা প্রভৃতি। তো সবগুলো আমি লিখলাম না, আপনার যদি সম্ভব হয়, যদি প্রয়োজন পড়ে, বাকি যে ফ্যাক্টরগুলো যেমন লিঙ্গ কীভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করে, অনাক্রম্যতা কীভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করে, বংশগত কারণে কীভাবে স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করতে পারে, অনুশীলন, শরীরচর্চা, এইসব বিষয়ের উপর একটু ডিসকাশন করতে পারেন, তাহলে ভালো হবে। এটা খুব ছোটো করে লেখা হয়েছে। ছোটো বলতে এত ছোটো না, কিন্তু ওয়ার্ড লিমিট যদিও আমি গণি, তবে হ্যাঁ 700 থেকে 800, 850 এমন হতে পারে, 1000 ওয়ার্ড নাও হতে পারে। তো আপনার যদি প্রয়োজন পড়ে যে পয়েন্টগুলো বাকি রইল সেগুলো আপনি কন্টিনিউ করতে পারেন। আর নেক্সট দিনে আমাদের 509-এর যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলো দিয়ে দেব। তারপর 513, 514 রয়েছে, সেগুলো ধীরে ধীরে পাবেন, অপেক্ষা করতে থাকুন। আমি বলছি যে কোয়ালিটি মেটেরিয়াল পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন, তাড়াহুড়ো করে সেখান থেকে কালেক্ট করে লিখে নেবেন না। কোয়ালিটি মেটেরিয়াল অবশ্যই পাবেন, ভালো মার্কও পাবেন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। যত বেশি লোকের সাথে শেয়ার করবেন ততই ভালো। আর দেখতে থাকুন, কিপ স্টাডিং SMDN টিউটোরিয়াল। ধন্যবাদ।